রবিউল, কেমন আছো তোমরা? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে সেকেন্ড পেপার শুরু করার কথা, তাই না? জি স্যার। আচ্ছা, সেকেন্ড পেপারে তোমরা কি শর্ট সিলেবাসটা জানো? রবিউল, তুমি কি জানো সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টার আছে? স্যার একটু দেখে নি স্যার, ডাউনলোড করানো আছে। আছে, ডাউনলোড করা আছে। জি স্যার। আমি যতটুকু জানি, আহ জটিল সংখ্যা আছে। হ্যাঁ, 3, 4, 5 আছে, 5 আছে। 5 নাই, হ্যাঁ। আপনার 3, 4, 6, হ্যাঁ। 7 ত্রিকোণমিতি আছে, হ্যাঁ। আর গতিবিদ্যা 8 আছে। 9, 8 আর 9, হ্যাঁ। তাহলে জটিল সংখ্যা, বহুপদী, কনিক, ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, আর হচ্ছে সরল রেখা বা সমতলে চলমান বস্তু কণার গতি। এটা হলো আমাদের সিলেবাস। এখন আমরা যেটা ভাবছি যে আমরা সবগুলো চ্যাপ্টারে করব, কারণ তুমি যখন ভর্তি পরীক্ষা দিবে তখন এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে শর্ট সিলেবাস থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন হবে, এবং হওয়ার কথা না, পুরো সিলেবাস থেকে হওয়ার কথা। এখন তোমরা কি করতে চাও? তোমরা কি আগে শর্ট সিলেবাসটা শেষ করতে চাও, নাকি প্রথম থেকে আমরা শুরু করবো একবারে? হুম? আমরা কি, নাফিস, শুনতে পাচ্ছ না আমাকে? প্রথম থেকেই শুরু করি। প্রথম থেকে শুরু করলে অবশ্য যে চ্যাপ্টার গুলো বাদ দিয়েছে, বাস্তব সংখ্যা, যোগাশ্রয়ী, দ্বিপদীটা তোমরা পড়ে আসছো কিছুটা। দ্বিপদী থেকে অনেক প্রশ্ন থাকে ভর্তি পরীক্ষায়, বাস্তব সংখ্যা থেকে অনেক প্রশ্ন থাকে। আর স্থিতিবিদ্যা, গতিবিদ্যা 10 নম্বর চ্যাপ্টারটা, এটা পরিসংখ্যানের একটা চ্যাপ্টার। পরিসংখ্যানের একটা চ্যাপ্টার, এটা আমরা পরবর্তীতে পড়বো। এটাও তোমরা পড়ে আসছো 9, 10-এ কিছু কিছু। যে চ্যাপ্টার গুলো আসলে কিছুটা পড়ে আসছো সেগুলোই বাদ দেওয়া হচ্ছে সিলেবাস। ঠিক আছে, আমরা বাস্তব সংখ্যা দিয়ে শুরু করতে চাই। বাস্তব সংখ্যা দিয়ে শুরু করতে চাই। দেখো, আমরা আজকে আলোচনাটা করব বাস্তব সংখ্যার উপর, আমরা একটা সাধারণ আলোচনা করব। তারপরে আমরা আম, আস্তে আস্তে প্রবলেমের দিকে যাব। তোমরা ক্লাস 9ও 9, 10ও তোমাদের বাস্তব সংখ্যা যে কথা ছিল, বাস্তব সংখ্যা 1 নম্বর চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার। এটা ইংরেজি শব্দ রয়েছে রিয়াল নাম্বার। ওকে, আমরা সমস্ত বাস্তব সংখ্যার সেটকে এইভাবে লিখি। এটা হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যার সেট, সেট অফ অল রিয়াল নাম্বারস আমরা ইংলিশে বলি। যেমন আমরা এই সেটটাকে এরকম ভাবে লিখতে পারি,
আমরা এটা নিয়ে আলোচনা করব ব্যবধি হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আমি মনে হয় তোমাদের সামনে ব্যবধি নিয়ে কথা বলেছিলাম, তবু আমরা আবার এখানে ব্যবধি নিয়ে কথা বলবো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আরেকটা কথা মনে রাখবা, কোন কোন বইতে এটাকে এইভাবে লিখেছে আর লিখেছে, আসলে এটা কিন্তু আর না, এটা এরকম দুইটা দাগ দিয়ে বোল্ড করে দেওয়া। এটা হচ্ছে একটা ল্যাটিন তুমি এটা সিম্বল বলতে পারো, যেটা দ্বারা বাস্তব সংখ্যাকে সূচিত করা হয়। এখন প্রশ্ন হলো যে বাস্তব সংখ্যা কাকে বলে, বা বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝবো। আমরা এই পর্যন্ত সেই একদম ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যত সংখ্যার সাথে পরিচিত হয়েছি সবগুলি আমাদের বাস্তব সংখ্যা। তার মানে মূলদ, অমূলদ, ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, তারপরে বর্গ সংখ্যা বলো, এগুলো সবই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আমরা যদি এরকম ভাবে লিখতে চাই, ঠিক উপরে যদি আমরা লিখি মনে করো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। বাস্তব সংখ্যাকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে, তাহলে সমস্ত বাস্তব সংখ্যাকে আমরা এরকম একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, সেট অফ অল রিয়েল। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে, প্রথম আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে হলো অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। এখন প্রশ্ন হলো মূলদ সংখ্যা আমরা কোনগুলোকে করব। মূলদ সংখ্যাগুলো হচ্ছে, মূলদ সংখ্যার সেটকে আমরা এরকম কিউ দিয়ে প্রকাশ করি মূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যার সেটকে আমরা কিউ প্রাইম দিয়ে প্রকাশ করি। কিউ প্রাইম, এটা কিউ আর হচ্ছে কিউ প্রাইম। এখন মূলদ সংখ্যা কাকে বলে, বা মূলদ সংখ্যা বলতে আমরা কোনগুলোকে বুঝবো যে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। এখানে শর্ত হচ্ছে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু মনে রাখতে হবে, পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান 0 হতে পারবে না, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে হলো মূলদ সংখ্যা। তাহলে আমরা কোন সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি? হ্যাঁ, এই সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। আমরা যদি এরকম একটা উদাহরণ দিতে চাই, মূলদ সংখ্যার যদি আমরা একটা উদাহরণ দিতে চাই, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। মূলদ সংখ্যাকে আমি একটু লিখছি, তোমরা সাইডে লিখে দিতে পারো। মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করেছি। তাহলে কিউ হচ্ছে একটা সেট। কি ধরনের সেট? এই সেটটা হবে হলো পি ডিভাইডেড বাই কিউ, এবং পি কিউ হবে হলো বিলংস টু জেড, পূর্ণ সংখ্যার সেট। পি কিউটা হবে জেড এর উপাদান এবং কিউ ইজ নট ইকুয়াল টু, এটা হচ্ছে কিউ মূলদ সংখ্যা। এখানে জেড দ্বারা বোঝানো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কোন হলো 1 2 3 4 5 6 7। আমরা পরবর্তীতে পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কথা বলবো। 0 একটা পূর্ণ সংখ্যা, -1 একটা পূর্ণ সংখ্যা, -2 একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আমরা যদি এখন তাদের উদাহরণ দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যেমন 3/2, এটাও একটা মূলদ সংখ্যা নাকি? যদি আমি বলি 5, তাহলে এটাও মূলদ সংখ্যা।
কারণ 5 কে আমি 5 নিচে 1 লিখতে পারি, তাহলে 5 একটা মূলদ সংখ্যা। আবার আমি যদি বলি 0.5, এটাও একটা মূলদ সংখ্যা, কারণ 0.5 কেও কিন্তু আমি ভগ্নাংশ সংখ্যায় লিখতে পারি, অর্থাৎ হাফ লিখতে পারি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা কি মূলদ সংখ্যা কাকে বলে বুঝতে পেরেছি? এবার আমরা যাব, এটা আমি মুছে ফেললাম, এটা কিউ ছিল। এবার আমি যাব অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা তাহলে বোঝা যাচ্ছে যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেটাকে বলা হচ্ছে হলো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাটা সেটটাকে আমি এইভাবে লিখতে পারি, সেট অফ x such that x belongs to R, R এর উপাদান হবে, অর্থাৎ বাস্তব সংখ্যার উপাদান হবে, এবং x does not belongs to Q, অর্থাৎ x Q এর উপাদান হবে না। x does not, এটা দ্বারা আমরা কি বলি, এটা দ্বারা আমরা প্রকাশ করি হলো belongs to, belongs belongs to, অথবা আমরা এটা করি অন্তর্ভুক্ত। আর যদি আমরা এভাবে লিখি, এটা হচ্ছে এভাবে আমরা এটা কেটে দেই, এটা হচ্ছে does not কি belong to, ঠিক আছে, এটা হচ্ছে কিউ প্রাইম। আচ্ছা, এখন আসুন তুমি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আবার দুই প্রকার, মূলদ সংখ্যা দুই প্রকার, এগুলো মুছে ফেললাম। অমূলদ সংখ্যার উদাহরণ ধরি, অমূলদ সংখ্যা যদি আমি উদাহরণ দিতে চাই, √2, √2 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা, √7 একটা অমূলদ সংখ্যা। তারপরে হচ্ছে আমরা যেটাকে বলি হলো ই, মনে আছে ই এর মান, ই একটা অয়লারের ধ্রুবক বলেছিলাম, হ্যাঁ, এটা একটা অমূলদ সংখ্যা। তারপরে পাই একটা অমূলদ সংখ্যা। ওকে, এটা আমি মুছে ফেলবো। এখন তুমি আসো এই মূলদ সংখ্যার মধ্যে, এটা আমি মুছে ফেললাম, আমি নিচে লিখবো মূলদ সংখ্যাকে যদি আমি আবার ভাগ করি, তাহলে মূলদ সংখ্যার মধ্যে দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে হলো ভগ্নাংশ, আমরা যেটাকে বলি মূলদীয় ভগ্নাংশ। তোমাদের বইতে এই ছকটা দেওয়া আছে 2 নম্বর পেজে, মূলদীয় ভগ্নাংশ। ও, মূলদ সংখ্যার ইংরেজি শব্দ হচ্ছিল রেশনাল নাম্বার। কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার। রেশনাল নাম্বার, এটা হচ্ছে রেশনাল নাম্বার, আর এ টি আই ও এন এ এল, রেশনাল নাম্বার। আর অমূলদ সংখ্যার ইংরেজিটা হচ্ছে হলো ইরেশনাল নাম্বার, আই আর আর এ টি আই ও এন এ এল, ইরেশনাল নাম্বার। এটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর একটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা বলেছি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে হলো মূলদীয় ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে মূলদীয় ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা একটু আগে আমি দেখিয়েছি, পূর্ণ সংখ্যার সেটকে এইভাবে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যার সেটকে আমরা এরকম একটা জেড দ্বারা প্রকাশ করি। আর জেড ইকুয়ালস টু হচ্ছে, তোমরা ডান পাশে লিখে নাও বা আলাদা একটা জায়গায় লিখে নাও, জেড ইকুয়ালস টু হচ্ছে হলো 0 +-1 +-2 +-3, এরকম। এটা একটা অসীম সেট। পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে 0 +-1 +-2 +-3, এটা হচ্ছে হলো পূর্ণ সংখ্যার সেট।
আর এটাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। ইংরেজি শব্দটা হচ্ছে হলো ইন্টিজার, INTEGER, ইন্টিজার। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর মূলদীয় ভগ্নাংশ হচ্ছে ফ্র্যাকশন, FRACTION, ফ্র্যাকশন। তাহলে ইন্টিজারটা আমি বললাম এই যেগুলো হচ্ছে ইন্টিজার, একটা অসীম সেট, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো ডট ডট দিয়ে -2 -1 0 1 2, এরকম ভাবে তুমি এটা লিখতে পারো। হ্যাঁ, এই একই কথা। তাহলে আমরা পূর্ণ সংখ্যার উদাহরণ পেয়েছি, বুঝতে পেরেছো তো? কি শুনতে পাচ্ছ না আমাকে? পূর্ণ সংখ্যা আবার তিন প্রকার। পূর্ণ সংখ্যাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। পূর্ণ সংখ্যাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, সেটা কি কি? একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটার আরেকটা নাম আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, এরকম এরকমও দেয় কেউ কেউ n n লিখে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেটাকে আমরা বলি আসলে গণনাকারী সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা গণনাকারী সংখ্যা, কোন কোন বইতে এটাকে এইভাবে লেখা হয় জেড প্লাস। এই যে পূর্ণ সংখ্যা জেড, জেড প্লাস মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে এন দ্বারাও প্রকাশ করা স্বাভাবিক সংখ্যা, অথবা আমরা এটাকে বলে থাকি ন্যাশনাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। কথা বুঝতে পেরেছো? ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যেই সংখ্যাগুলো আমরা গণনার কাজে ব্যবহার করে থাকি সেগুলো। তাহলে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 2 3 আপ টু ইনফিনিটি। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এরপরে হচ্ছে হলো শূন্য। স্বাভাবিক সংখ্যার সেট, ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে আমরা বললাম, তারপরে হচ্ছে হলো জিরো বা শূন্য, আর এদিকে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেটা আমরা বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার যেটাকে আমরা বলি জেড মাইনাস, এভাবে আমরা এটাকে প্রকাশ করে থাকি। হ্যাঁ, যেমন আমি যদি বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, তাহলে কোনগুলো হবে? আমি যদি এখানে তোমার মনে করো লিখি জেড মাইনাস দিয়ে যে আমি মাইনাস দেই, তাহলে হবে -1 -2 -3। বাদিক থেকে যাই, হ্যাঁ, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে তাহলে সমস্ত ঋণাত্মক সংখ্যাগুলো ঠিক আছে, -1 -2 হবে, জেড থাকবে। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে হলো তিন ভাগে ভাগ করতে পারি পূর্ণ সংখ্যাকে। ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে আমরা বলছি হলো জেড প্লাস বা এন, আর জিরো, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মনে থাকবে কথাটা? এরপরে এই যে মূলদীয় ভগ্নাংশ যেটা, এই যে মূলদীয় ভগ্নাংশ যেটা, মূলদীয় ভগ্নাংশটা দুই প্রকার, একটা ধনাত্মক আর ঋণাত্মক। অর্থাৎ ভগ্নাংশের মধ্যেও কিন্তু ধনাত্মক ভগ্নাংশ আছে, আর কি আছে? ঋণাত্মক ভগ্নাংশ আছে। তাহলে মূলদীয় ভগ্নাংশটা দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। লিখে রাখো, ধনাত্মক আর হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক।
লিখে হয়েছে? জি স্যার। এখন তুমি আসো ভেন ডায়াগ্রামের কথা শুনেছো? ভেন চিত্র তোমরা পড়েছো না আগে? আমি জি একটা স্যার। ভেন চিত্র দেখাতে চাই। ভেন চিত্র মনে করো এটা হচ্ছে আমার একটা সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। ঠিক আছে? এই ইউনিভার্সাল সেটের মধ্যে এটা মনে করো আর, এই ইউনিভার্সাল সেটটা মনে করো হচ্ছে হলো আর। তাহলে আর মানে আমি বলতে যাচ্ছি এর মধ্যে আছে কি কি? তাহলে মূলদ, অমূলদ, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক, ভগ্নাংশ, ঋণাত্মক সব আছে এর মধ্যে, তাই না? এর মধ্যে তাহলে কিউ যেটাকে আমরা বলছিলাম, কিউটা হচ্ছে হলো এর একটা সাবসেট। কি এর মধ্যে কিউ আছে না একটা? আর এর মধ্যে কিন্তু কিউ একটা তার অংশ। সেই কিউ এর মধ্যে আরেকটা অংশ হচ্ছে কিন্তু তোমার কিউ প্রাইম। মনে করো এইটুকু, মনে করো নিচেরটুকু মনে করো হচ্ছে কিউ প্রাইম। এই যে কিউ এবং কিউ প্রাইম এই দুইটা মিলে হচ্ছে আর, অর্থাৎ মূলদ এবং কি অমূলদ এই দুইটা মিলে কি হচ্ছে আর। ঠিক কিনা? সেট হিসেবে যদি বলি মূলদ সংখ্যার সেটের সাথে যদি অমূলদ সংখ্যার সেটের সংযোগ করি তাহলে আমি কাকে পাবো? আর পাবো না? আর পাবো। তাহলে কিউ এবং কিউ প্রাইমটা হচ্ছে এখানে আর এর সাবসেট। ওকে, এখন এর মধ্যে কিন্তু এখানে দেখো এই যে কিউ এর মধ্যে কিন্তু আমার কি কি ছিল? জেড ছিল, এই যে জেড ছিল। হ্যাঁ, জেড এর মধ্যে, তাহলে কিউ এর মধ্যে আমার ছিল মনে করো জেড, সরি সমস্ত জেড। জেড জেড এর মধ্যে কিন্তু আমার একটা ভাগ ছিল, এটা ছিল আমার কি নাম্বার? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা আর পূর্ণ সংখ্যার একটা সাবসেট। স্বাভাবিক সংখ্যাটা পূর্ণ সংখ্যার একটা সাবসেট। এখন এই যে ভ্যান চিত্রটাকে আমি দেখালাম, তাহলে এখান থেকে আমার একটা এমসিকিউ প্রশ্ন, একটা বা দুইটা প্রশ্ন প্রায় সময় থাকে। যদি আমি এটা বুঝে থাকি আমি লিখে ফেলতে পারবো। এখানে দেখো এই কিউটা কার সাবসেট? তোমরা জানো এটা দিয়ে আমরা সাবসেট করি, উপসেট। কিউটা হচ্ছে আর এর উপসেট। আর এই এলটা হচ্ছে কার উপসেট? জেডটা। জেডটা হচ্ছে কিউ এর উপসেট। আর এখানে দেখো এই এনটা হচ্ছে হলো জেড এর উপসেট। তাহলে n is a subset of z, z is a subset of q, q is a subset of r। বুঝতে পেরেছো কথাটা? এই সম্পর্কটা আমাদেরকে মনে রাখতে হবে। পরীক্ষার হলে একটা এমসিকিউ কোশ্চেন দিয়ে এখানে n, z, q এবং r কে আগে পিছিয়ে করে দিলে কিন্তু খুব ভালো একটা কোশ্চেন হয়ে যাবে। আর একটা যেটাকে বললাম কিউ এবং কিউ প্রাইম এই দুইটা মিলে হবে হলো আর। আরেকটা জিনিস এখান থেকে লিখতে পারো কিউ ইন্টারসেকশন অফ কিউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে, এটা কি বলতো? কিউ এবং কিউ প্রাইম ফাঁকা সেট, নাল সেট, এমটি সেট। কিউ এবং কিউ প্রাইমের মধ্যে কিন্তু কমন কোনো উপাদান নেই, ঠিক কি না? এটা হচ্ছে ইউনিয়ন, এটাকে আমরা বলি সংযোগ বা ইউনিয়ন। আর এটা হচ্ছে আমার কি? ইন্টারসেকশন। ইন্টারসেকশন বা ডিসজয়েন্ট। হ্যাঁ, ডিসজয়েন্ট আমরা যেটা বলে থাকি, ডিসজয়েন্ট। তাহলে এটা বোঝা গেল? এটুকু বোঝা গেল? মনে থাকবে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আসো, তুমি মুছে বলবো। এবার তুমি আসো সংখ্যা রেখা, খুবই গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ একটা জিনিস, সংখ্যা রেখা। সংখ্যা রেখা হলো সংখ্যা রেখা। এটা তোমরা আগে থেকে পড়ে আসছো না? আমরা ইংলিশে এটাকে বলি নাম্বার লাইন। নাম্বার লাইন সংখ্যা রেখা। সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখাটা হলো এটা একটা রেখা। এই রেখাটার আমি এটা মনে করো এক্স, আর এই দিকে মনে করো তুমি এক্স প্রাইম। এখানে মনে করো 0, এখানে মনে করো 1, এখানে মনে করো 2, এখানে মনে করো -1, এখানে মনে করো -2। তার মানে দেখো আমি এই সংখ্যা রেখাটার এই রেখাটার মধ্যে শূন্যকে বসিয়েছি, ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বসিয়েছি, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বসিয়েছি। অথবা আমি যদি বলি 0.5, এই 0.5, তার মানে এটা ভগ্নাংশকে বসিয়েছি। সরি, 0.5 এখানে হবে 0.5। আমি এখানে একটা ভগ্নাংশ সংখ্যাকে বসিয়েছি, ধনাত্মক ভগ্নাংশ। যদি আমি বলি -0.5, তার মানে -1/2, তাহলে ঋণাত্মক ভগ্নাংশকে বসিয়েছি, ঠিক কি না? এবার আসো √2, এটাকে আমি বলেছিলাম এটা হচ্ছে একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা বলো, অমূলদ সংখ্যা। এই যে √2, তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে ক্যালকুলেটর থেকে আমরা জানি √2 মানে হচ্ছে 1.414। এটা কোনোদিন দশমিকের পরে মিলবে না। তুমি যদি কম্পিউটারে দাও, তুমি যত ডিজিট চাও দশমিকের পরে, 1 কোটি চাইলে 1 কোটি বার পর্যন্ত সে দেখাতে পারবে, যদি কম্পিউটারে সে ধারণ ক্ষমতা থাকে। এখন তাহলে এই √2টাকে আমি কিভাবে অবস্থান, এই 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 রেখাটার মধ্যে আমি কিভাবে এটাকে প্লট করবো? দেখো, এই রেখাটার মধ্যে প্লট করার নিয়ম হলো, তুমি মনে করো এইটুকু হচ্ছে 1, ঠিক আছে? তুমি ও এম, ওকে, ওএম সমান ব্যাসার্ধ নিয়ে, ওএম সমান ব্যাসার্ধ নিয়ে তুমি এরকম একটা বৃত্তচাপ আঁকো। অর্থাৎ ওকে কেন্দ্র করে এই যে প্রমাণ একক, অর্থাৎ এইটুকুকে নাম দিতে পারো ইচ্ছা করলে। তুমি মনে করো এটাকে তুমি নাম দিলে এম। হ্যাঁ, এই ওএম সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ 1 একক ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্তচাপ আঁকো এইভাবে, তাহলে বৃত্তচাপটা এরকম যাবে মনে করো, ঠিক আছে? আর ঠিক একই বৃত্তচাপ নিয়ে তুমি যদি এইটুকু নিয়েছো তো এইখানে, আর এটা ঠিক হলো না আসলে কথাটা, ও আমি এখানে দেখো হাতে এঁকেছি তো, কিভাবে করলাম? এই যে এইটুকু তো 1 ছিল, তাই না? এইটুকু ছিল 1 একক। এই এটা মনে করো এম বিন্দুতে, এটা মনে করো এম বিন্দুতে, এই এম বিন্দুতে পিএম, পিএম মানে এই ওএম সমান পিএম আঁকো, ওএম সমান
পিএম কি এক হবে। ওএম যদি এক হয়, যদি না ওএম এক হলে পিএমও এক হবে। এখন এই ওএম আর পিএম, ঠিক আছে, এটা লম্ব, কিন্তু এটা লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, আর এটা যদি 90 ডিগ্রি হয়, এটা সমকোণী ত্রিভুজ ওএম আর পিএম, তাহলে ওপিটা অতিভুজ, তাহলে এই ওপি স্কয়ার ইকুয়াল টু হবে ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে ওপি সমান হবে হলো √2। তাহলে এই ওপি সমান ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্তচাপ আঁকো, সেই বৃত্তচাপটা এই রেখাটাকে যে বিন্দুতে ছেদ করবে সেইটুকু দূরত্ব হবে √2। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে √2। আমার কথাটা কি বোঝাতে পারলাম তোমাদেরকে? তাহলে আমি এটা কি জন্য করলাম, এটা বুঝাতে চাইলাম যে আমি একটা অমূলক সংখ্যাকেও এই রেখার মধ্যে আমি স্থাপন করতে পারি। ঠিক একই ভাবে তুমি √3 বলো, √3 মানে কত, 1.732 এটা আরেকটু সামনে আসবে, এরকম ভাবে আসবে। অর্থাৎ আমি এই রেখার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ভগ্নাংশ, সমস্ত সংখ্যাগুলোকে আমি এই রেখার মধ্যে স্থাপন করতে পারি, এবং এইটাকে বলা হয় সংখ্যা রেখা বা নাম্বার লাইন। মনে থাকবে না কথাটা? আচ্ছা, এখন আমরা যাচ্ছি হলো ব্যবধি নিয়ে আলোচনা করব। আমি মনে হয় একবার আলোচনা করেছিলাম তোমাদের সাথে, তারপর আমি একটু আবার আলোচনা করছি। ব্যবধি, ব্যবধি, ব্যবধিকে ইংলিশে আমরা বলি ইন্টারভাল। আসলে ব্যবধি হচ্ছে এক ধরনের সেট, ব্যবধি হচ্ছে এক ধরনের সেট। সেটকে প্রকাশ করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। সেট কি দিয়ে প্রকাশ করি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাই না? এবং উপাদানগুলোর মাঝখানে আমরা কমা ইউজ করি। আর ইন্টারভাল কে আমরা ইউজ করি হলো ব্র্যাকেট দিয়ে। সেখানে ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, থার্ড ব্র্যাকেটে হতে পারে। এখন প্রশ্ন হলো ফার্স্ট ব্র্যাকেট কখন হবে আর থার্ড ব্র্যাকেট কখন হবে? আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার স্থানাঙ্ক জ্যামিতিকেও প্রকাশ করি, মনে আছে? ব্র্যাকেট দিয়ে ভুজ এবং কোটি, যেমন আমি যদি বলি x, y, এটা হচ্ছে ব্যবধি না, এটা হচ্ছে একটা স্থানাঙ্ক। x হচ্ছে ভুজ, y হচ্ছে কি কোটি। আমরা কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রেও কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। আবার আমি বললাম এখন ব্যবধির ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি। আচ্ছা, তো সেই আমরা এই ব্যবধি নিয়ে এখন আলোচনা করছি, সেট না, আমরা ব্যবধি নিয়ে আলোচনা করছি। ব্যবধি হলো কোন অসীম সেটকে প্রকাশ করার জন্য আমরা ব্যবধি ইউজ করে থাকি। যেমন একটু আগে আমি তোমাদের বললাম, এই যে আর ইকুয়াল টু আমি লিখেছিলাম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তোমরা নিশ্চয়ই বলতে পারো এই যে সংখ্যা রেখা যেটা আমি লিখেছিলাম এর মধ্যে কয়টা সংখ্যা আছে, এই রেখার উপরে কয়টা সংখ্যা আছে? অসংখ্য সংখ্যা আছে। আমি যদি বলি তুমি এগুলোকে আমাকে হিসাব করে দেখাও, তুমি হিসাব করে দেখাতে পারবে না। যেহেতু অসংখ্য সংখ্যা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ব্যবধি দিয়ে প্রকাশ করি। ক্যালকুলাস করতে গেলে ব্যবধি আমাদের খুব কাজে লাগে। তোমরা হয়তো দেখেছো, আরো উপরে যা তুমি যদি কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস করতে চাও, তাহলে তোমার এই ব্যবধি খুব ভালো করে বুঝতে হবে। যাই হোক, ব্যবধি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে খোলা ব্যবধি, খোলা ব্যবধি, এটাকে আমরা বলি ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল
ব্যবধি আহ খোলা ব্যবধি আবার দুই প্রকার। একটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে। এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে খোলা ব্যবধি। এই যে এ কমা বি, এটাতে আমরা কি বুঝি? আমরা যদি এটাকে সেট আকারে প্রকাশ করতে চাই, সেট আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমি লিখতে পারবো x belongs to r, যেন a less than x less than b। এখানে x হচ্ছে, x কি তার ব্যাখ্যা পড়ে দেওয়া আছে। x টা হবে r এর উপাদান। r বলতে আমরা জানি r মানে হচ্ছে কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর বলতে আমরা এখানে বুঝাচ্ছি হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা আমরা জানি খোলা ব্যবধি। তার মানে x টা হবে r এর উপাদান, যেন এরকম একটা দাগ দিয়ে আমরা এটাকে বলি, বাংলায় বলি যেন, অথবা এইভাবে আমরা লিখি কখনো কখনো। কি দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে একটা অসমতা। অসমতা মানে a এর থেকে x বড়, b এর থেকে ছোট। আমি যদি এটাকে সংখ্যা রেখায় দেখাতে চাই, সংখ্যা রেখায় প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আমরা সবসময় এখানে অ্যারো চিহ্ন ইউজ করব। কেন অ্যারো চিহ্ন ইউজ করব? ইনফিনিটি মানে এটা কন্টিনিউয়াসলি যাচ্ছে, আমরা সেই শেষ প্রান্ত কিন্তু যেতে পারবো না, সেজন্য আমরা এটাকে অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করি। মনে করো এই বাম, এটা হচ্ছে বাম দিকের সীমা। মনে করো এখানে হলো a, এখানে মনে করো আছে b, এটা কিন্তু সংখ্যা রেখা। এই a থেকে b পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে, এই সবগুলো সংখ্যার সেট হচ্ছে a, b। লক্ষ্য করো আমি এখানে মাঝখানে ফাঁকা করে দিয়েছি, খোলা ব্যবধি। খোলা ব্যবধির ক্ষেত্রে এখানে ফাঁকা থাকবে। এখানে a থেকে বড়, b থেকে ছোট। বড় বলতে আসলে অনেক বড় না, হ্যাঁ। যেমন আমি যদি এইভাবে বলি, মনে করো একটা ব্যবধিকে যদি আমি বলি 2,3, তাহলে আমি এটাকে বুঝবো হলো এখানে মনে করো 2, এখানে মনে করো 3। তাহলে এর মানে হচ্ছে 2 এর থেকে সামান্য একটু বড়। এটা যদি 2 এর জন্য মার্জিন হয়, তাহলে মনে করো 2.00001 থেকে শুরু হচ্ছে। আর এখানে যদি এটা 3 হয়, তার মানে একবারে 3 না, 2.999999999 যা ভালো। তার মানে ওই যে আমরা লিমিট পড়েছি না, 3 এর থেকে খুব ক্ষুদ্র পরিমাণ ছোট, 2 এর থেকে খুবই ক্ষুদ্র পরিমাণ বড়। যেহেতু বড়, এই জন্য ডান দিকে, আর ছোট মানে বাদ। এটা হচ্ছে খোলা ব্যবধি। তাহলে a এবং b হচ্ছে এখানে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? জি স্যার। এরপরে আসো খোলা ব্যবধির কথা আমি বললাম। খোলা ব্যবধির মধ্যে কিন্তু আবার, আচ্ছা খোলা ব্যবধি গেল, আমি আগে খোলার বন্ধটা বুঝে নেই। আর হচ্ছে বদ্ধ ব্যবধি, এটাকে আমরা বলি ক্লোজ ইন্টারভাল। ক্লোজ ইন্টারভাল, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে x belongs to r, যেন a less than or equal to b, a less than or equal to x less than or equals to b। দেখো আমি যদি এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই, তাহলে এটা হচ্ছে x ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এখানে মনে করো a, এখানে মনে করো b। ডিফারেন্সটা হচ্ছে এটা ক্লোজড, এখানে থার্ড ব্র্যাকেটের মানে হচ্ছে আমরা
এইভাবে যদি বলি যে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে 9টা ট্রেন কয়টায় আসবে, এই প্রশ্নটা আসলে কেমন ধরনের প্রশ্ন? 9টা ট্রেন কয়টায় আসবে, তার মানে 9টা ট্রেন তো 9টায় আসার কথা নাকি? আমাদের দেশে সাধারণত 9টায় আসে না, একটু পরেই আসে। তার মানে যদি 1 সেকেন্ডও পরে হয় তাহলে কিন্তু ফার্স্ট প্যাকেট, আর যদি ঠিক 9টায় হয় তাহলে থাকবে। তার মানে এখানে আমার এ বলতে ঠিক এ, আমি যদি এইভাবে বলি 2,3, তার মানে দুইটা মানে হচ্ছে এখানে দুইটাই, তিনটা মানে হচ্ছে তিনটাই, দুইটা মানে 2 মানে 2.01 না, 2 মানে 2, এখানে 3 মানে 2.99 না, 3 মানে 3। কথাটা বোঝাতে পারলাম? জি স্যার। না, এখানে লেস দেন অর ইকুয়াল টু একই রকম, লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু এক্স, লেস দেন অর ইকুয়াল টু বি, এটা কিন্তু এটা একটা অপারেটর। লেস দেন আমরা এটাকে প্রোগ্রামিং এর ভাষায়, কম্পিউটারের ভাষায় তোমরা সি প্লাস করতে গেলে দেখবা এলটি লিখবে, এলটি লেস দেন, অথবা লেস অর ইকুয়াল টু। এই যে এটা হচ্ছে লেস অর ইকুয়াল টু এ, লেস অর ইকুয়াল টু এক্স, লেস অর ইকুয়াল টু বি। আর এটা ক্ষেত্রে হচ্ছে, এটা ক্ষেত্রে হচ্ছে লেস দেন এলটি, এ লেস দেন এক্স লেস দেন বি। তার মানে ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে 9টা মানে 9টা, 9টা বেজে 1 সেকেন্ডও হবে না, আর 8টা বেজে 59 সেকেন্ডও হবে না। কথা বুঝতে পেরেছো? তাহলে তোমাকে যদি বলি যে এ থেকে বি এর মধ্যে বা এই 2 থেকে 3 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? অসংখ্য সংখ্যা। আমরা এটাকে সেট আকারে প্রকাশ করতে পারবো না, এই জন্য আমরা এটাকে ব্যবধি আকারে ইউজ করি। তাহলে মেইনলি একটা হচ্ছে ওপেন ইন্টারভাল, একটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল। এখন তুমি আসো, আমরা এটাকে বলি লেফট ওপেন রাইট ক্লোজ, বাম খোলা এরকম, লেফট ওপেন রাইট ক্লোজ এরকম একটা হতে পারে, এরকম হতে পারে লেফট ক্লোজ রাইট ওপেন, এটা হতে পারে। তাহলে আমরা যদি আমি লিখতে চাই এটাকে কি লিখতে পারবো? x belongs to R such that a less than x less or equals to b, ঠিক কি না? ফার্স্ট ব্র্যাকেট থাকলে লেস দেন, থার্ড ব্র্যাকেট থাকলে, তাহলে এটা কিন্তু আমি সংখ্যা রেখে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এখানে মনে করো a, এখানে মনে করো b, তাহলে এটা ওপেন এই, আর বিটা ক্লোজ, ক্লোজ হলে এটাকে আমরা ভালো করে তাহলে এটা ক্ষেত্রে কি হবে? x belongs to R such that a less than x less than b, এটা যদি আমি সংখ্যা রেখা প্রকাশ করতে চাই, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি a b, বাম দিকটা ক্লোজ ক্লোজ আর ডান দিকটা ওপেন, রাইট ওপেন লেফট ক্লোজ। আরো কিছু ব্যবধি নিয়ে আমরা কথা বলতে পারি। আরো কিছু ব্যবধি আছে, যেমন এরকম হতে পারে a কমা ইনফিনিটি, মনে রাখবা ইনফিনিটি কখনো থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এটা হলো ইনফিনিটি, অসীম।
আর এটা হচ্ছে কিন্তু আলফা, অনেকে কাজ করে, এটা কিন্তু আলফা, এটা হচ্ছে আলফা, এ এল ই এইচ এ, আলফা। আর এই সিম্বলটা হচ্ছে হলো ইনফিনিটি, আই এন এফ আই এন আই টি ওয়াই, অসীম। দুইটা কিন্তু ভিন্ন। তাহলে এটা হচ্ছে খোলা ব্যবধি, এটা হবে x belongs to r such that x greater than a। দেখো, আমি যদি এটাকে সংখ্যা রেখে দেখাতে চাই, তাহলে এরকম হবে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, x এর মান a এর থেকে বড়, মনে করো এখানে a আছে, x এর মান a এর থেকে বড়, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আর যেটা খোলা হবে, a এর থেকে বড়, বড় মানে হচ্ছে ডান দিকে যাবে, কত বড়, x এর মান a এর থেকে বড়, কত বড়, অসীম পর্যন্ত বড়। কথা বুঝতে পেরেছো? যদি ফার্দার কোনো ইনস্ট্রাকশন দেয়া না থাকে, তাহলে x গ্রেটার দেন 1 বললে আমি বুঝবো x এর মান 1 এর থেকে বড়। আমি যদি বলি x গ্রেটার দেন 3, আর যদি কোনো কথা বলা না থাকে, তাহলে x যদি 3 এর থেকে বড় হয়, তাহলে আনসার কি হবে? x এর মান কি কি হতে পারে? তার মানে x এর মান হতে পারে 3 থেকে ইনফিনিটি, এরকম না? 3 থেকে ইনফিনিটি অর্থাৎ 3, 3.1, 3.2, 3.01, 3.05, 3.9, হ্যাঁ 4, 5, 7, 8, whatever। মানে 3 থেকে বড় সমস্ত সংখ্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখলে যথেষ্ট, x belongs to r such that x greater than a। ক্লিয়ার? এখন দেখো, এই ব্যবধিটাকে যদি আমি এভাবে প্রকাশ করি, থার্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আমি যদি এইভাবে লিখি, থার্ড ব্র্যাকেট দিয়ে a ইনফিনিটি, তার মানে x belongs to r such that x greater than or equal। পার্থক্য শুধু থার্ড ব্র্যাকেটের জন্য, জিটি গ্রেটার দেন অর জি গ্রেটার দেন অর ইকুয়াল টু, সংখ্যা রাখা এটা কি দাঁড়াবে? প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এখানে হচ্ছে মনে করো a এর থেকে বড়, এ ক্লোজড, এর থেকে বড় একদম অসীম পর্যন্ত। আবার এরকম হতে পারে, মনে করো মাইনাস ইনফিনিটি টু এ, মাইনাস ইনফিনিটি টু এ, এটা একটা সেট। এখানে বোঝাচ্ছে x এর মান মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে, a তে গিয়ে শেষ হবে। তার মানে x belongs to r such that x less than a। সংখ্যা রেখায় যদি প্রকাশ করতে চাই, তাহলে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, মনে করো এখানে আমার a এর থেকে ছোট, কত পর্যন্ত ছোট? মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট, তার মানে বাদ, তার মানে এইতে বাদ। সবগুলো x লেস দ্যান, x এর থেকে ছোট মানে এর থেকে ছোট, একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত সে চলে যায়। আর যদি এরকম হয়, মাইনাস ইনফিনিটি টু a ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু x belongs to r such that x less than or equals to a, সংখ্যা রেখায় প্রকাশ করলে এটা হবে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, মনে করো a, a সহ, a সহ পাবো। কি বোঝা গেল?
আচ্ছা আমাকে একটু বলো তো, আমি এরকম একটা ব্যবধি লিখতে চাই, মনে করো আমি লিখলাম -∞ টু 3। আমি কি এটা ভুল লিখেছি না সঠিক লিখেছি? সঠিকটা কি হবে? ইনফিনিটি কখনো হার্ড ব্র্যাকেট হতে পারবে না। ইনফিনিটি কখনো বাউন্ডেড হবে না, এটা বলি বাউন্ডেড, সীমাবদ্ধ হবে না। ইনফিনিটি অলওয়েজ ওপেন। ওকে, ব্যবধি গেল। এবার আসলে তুমি বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য, এগুলো তোমরা পড়েছো, একদম নিচের ক্লাসে পড়েছো, 7 বা 8 পড়েছো। বাস্তব সংখ্যার আমরা এটাকে বলি স্বীকার্য, 7 বা 8 পড়েছো। আমি আলোচনা করে যাব। আসলে আমরা দুই ধরনের অপারেশন করে থাকি। অপারেশন মানে হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে একটা হতে পারে যোগ, আরেকটা হতে পারে আমরা যেটা আলোচনা করব আরেকটা হচ্ছে হলো গুণ। যোগের ক্ষেত্রে আর হলো গুণের ক্ষেত্রে আমরা কিছু স্বীকার্য নিয়ে কথা বলবো। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে, আর এখানে আমরা বলবো হলো যোগের ক্ষেত্রে। তোমাদের বইতে আছে জিনিসগুলো, তোমরা পড়েছো, আমি একটু তোমাদের জাস্ট স্মরণ করে দিচ্ছি। প্রথম যে বিধিটা রয়েছে বা প্রথম যে ধর্মটা রয়েছে এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি বা আবদ্ধতা বিধি। আমরা ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে লিনিয়ার অ্যালজেব্রা নামে একটা অ্যালজেব্রা পড়িয়ে থাকি। সেখানে ভেক্টর স্পেস নামে একটা চ্যাপ্টার আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ভেক্টর স্পেস, তোমরা যে ভেক্টর পড়েছো, এই ভেক্টর রিলেটেড ভেক্টর স্পেস, সেখানে আমাদের এই বিধিগুলো কিন্তু অনেক কাজে লাগে। এগুলো না বুঝলে তখন ভেক্টর স্পেসটা পড়া যায় না। এক নম্বরে বলেছে এ এবং বি বিলংস টু আর। যদি, আমি সংক্ষেপে বলছি, তোমরা বই পড়ে নিবা, এ এবং বি যদি বাস্তব সংখ্যার উপাদান হয় তাহলে এ প্লাস বি এটা বাস্তব সংখ্যার উপাদান হবে এবং এ বিটাও বাস্তব সংখ্যার উপাদান হবে। এই যে বিধিটা লিখে নাও, এই বিধিটার নাম হচ্ছে আবদ্ধতা বিধি। আবদ্ধতা বিধি, ইংলিশে আমরা এটাকে বলি ক্লোজার প্রপার্টি, CLOSUR, ক্লোজার প্রপার্টি বা আবদ্ধতা বিধি। বুঝতে পেরেছো? এটা আসলে নামটা একটু বাহারি নাম, ক্লোজার প্রপার্টি বা আবদ্ধতা বিধি। আসলে ব্যাপারটা খুব সহজ। আমি যদি একটা উদাহরণ দেই, একটা এক্সাম্পল যদি আমি দেই, ফর এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, মনে করো 2 এবং 3 বিলংস টু আর, ঠিক কি না? 2 এবং 3 তো বাস্তব সংখ্যার উপাদান। তাহলে এই 2 এবং 3 কে যদি তুমি যোগ করো তাহলে এক পাওয়া যাবে কত? 5। সেই 5টা কি আর এর উপাদান না? আবার 2 এবং 3 কে যদি তুমি গুণ করো সেটা হবে 6, এটাও আর এর উপাদান। তার মানে দুইটি বাস্তব সংখ্যার যোগফল বাস্তব সংখ্যা, দুইটি বাস্তব সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা। এই যে নিয়মটা, এই যে বিধিটা, এটাকে বলা হচ্ছে হলো আবদ্ধতা বিধি বা ক্লোজার
প্রপার্টি বা ক্লোজার ল। ক্লিয়ার? জি স্যার। 2 নাম্বার যে বিধি, 2 নাম্বার বিধিটাকে বলা হচ্ছে হলো বিনিময় বিধি। বিনিময় বিধি, বিনিময় বিধি। আমরা ইংলিশে এটাকে বলি কমিউটেটিভ ল। COMU, কমিউটেটিভ ল বা প্রপার্টি। কমিউটেটিভ ল হলো প্রপার্টি। সেটা হচ্ছে এ এবং বি যদি বাস্তব সংখ্যার উপাদান হয়, এটা দ্বারা বুঝো তো, এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? ইমপ্লাইজ। AB belongs to R implies, অর্থাৎ AB R এর উপাদান বলে কি লেখা যাবে? A plus B সমান B plus A, আর গুণের ক্ষেত্রে বলা যাবে AB equal to BA। অর্থাৎ উদাহরণ নিতে চাই আমি 2,4 belongs to R, তার মানে 2 আর 4 যে কথা, 4 আর 2 একই কথা, 2 আর 4 যে কথা, 4 আর 2 একই কথা, ঠিক কি না? এই যে লটা, এটাকে বলা হচ্ছিল বিনিময় বিধি। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে, ফর এডিশন and for multiplication। বুঝতে পেরেছ? এখন যদি আমি প্রশ্ন করি, আমরা কিন্তু ম্যাট্রিক্স পড়ে আসছিলাম। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে কিনা? এ যদি একটা ম্যাট্রিক্স হয়, বি যদি আরেকটা ম্যাট্রিক্স হয়, তাহলে এ প্লাস বি সমান বি প্লাস এ হবে কিনা? হবে না? আচ্ছা, তাহলে কথাই বলি, 2, 3, 4, 5 একটা ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স 1, 0, 2, 3, মনে করো এরকম। এটার যোগফল যা হবে, আর আমি যদি বলি 1, 0, 2, 3, এইটা যোগ 2, 3, 4, 5, কি ভিন্ন হবে নাকি? দেখো তো, 2 আর 1 3, 1 আর 2 3, 3 আর 0 0, 0 আর 3 0, 4 আর 2 6, 2 আর 4 6, 5 3 8, 3 আর 5 8, আছে না? জি স্যার, একই আসে। একই আসে। মনে রাখবা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে। এটা বলেছিলাম আমি, ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে, কিন্তু গুণের ক্ষেত্রে চলে না। আমি যদি এখানে গুণ চিহ্ন দেই, এখানে যদি গুণ চিহ্ন দেই, এটা কখনো সমান হবে না। দেখো, এটা 2, 2 একে 2 যোগ 6 কত হবে? 8। আর এখানে দেখো 2 যোগ 0 কত? 2। কত দেয় মিলে নেয়? ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে না। তবে একটা যদি আরেকটার বিপরীত ম্যাট্রিক্স হয়, তাহলে বিনিময় বিধি মেনে চলে। যেমন আমরা বলেছিলাম a ইনভার্স ইকুয়াল টু a ইনভার্স a সমান সমান i। বিপরীত ম্যাট্রিক্স পড়াতে গিয়ে আমি তোমাদেরকে এই কথাটা বলেছিলাম, মনে আছে? এবার বলো, a এবং b যদি দুইটা ভেক্টর হয়, a একটা ভেক্টর, b আর একটা ভেক্টর, b ভেক্টর প্লাস a ভেক্টর, ঠিক কি না? ঠিক। আর a ভেক্টর গুণ b ভেক্টর সমান b ভেক্টর গুণ a ভেক্টর, ঠিক কি না? হবে না। ভেক্টরের ক্ষেত্রে কিন্তু বিনিময় বিধি মেনে চলে না। তখন কি করতে হয় এখানে? কিন্তু a ক্রস b আর b ক্রস a, এটা কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে বিনিময় বিধি যোগের ক্ষেত্রে হতে পারে, গুণের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে তো?
এখানে হবে AB ইকুয়াল টু BA। ওকে, এরপরে আসো আমরা বলি এটাকে সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। সংযোজন, এটা হলো 3 নাম্বারটা, সংযোজন বিধি। ইংলিশে আমরা বলি অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ ল। ল যেটা হচ্ছে এ বি সি আর এর উপাদান হলে যোগের ক্ষেত্রে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, আর গুণের ক্ষেত্রে হবে এবি ইন্টু সি সমান এ ইন্টু বিসি। তোমরা নিশ্চয়ই সরল অঙ্ক করেছো, সেখানে তোমরা দেখেছো এই ব্র্যাকেট থাকলে কি করতে হয়, ব্র্যাকেটের কাজটাকে আগে করতে হয়, তাই না? যেমন 2 3 4 যদি বাস্তব সংখ্যার উপাদান হয় তাহলে 2 যোগ 3 যোগ 4 যে কথা, 2 যোগ 3 যোগ 4 একই কথা, ঠিক কি না? এখানেও দেখো 2 ইনটু 3 ইনটু 4 যে কথা, 2 ইনটু 3 ইনটু 4, 3 দুগুণে 6 4 24, 3 4 12, 12 দুগুণে 24। এটাকে আমরা বলছি হলো অ্যাসোসিয়েটিভ ল, সংযোজন বিধি। মনে থাকবে? সংযোজন বিধি। এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে আমরা বলি হলো আচ্ছা, এটা একটু আমি আগে শেষ করে নেই। 4 নম্বরে এটাকে বলা বন্টন বিধি। বন্টন বিধি ইংরেজি শব্দটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ ল। আমরা লেখা বোঝা যাচ্ছে? ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে এ বি belongs to R হলে A into B plus C equal to AB plus AC। এটা আসলে ডিস্ট্রিবিউটিভ লটা আসলে শুধু যোগের ক্ষেত্রেই হয়, অথবা তুমি এটাকে লিখতে পারো B plus C dot A equal to BA plus CA। এটাকে বলা হচ্ছে হলো ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন বিধি। এখন আসো এটাকে আমরা বলি অভেদকের অস্তিত্ব। অভেদকের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, অভেদকের অস্তিত্ব। এ যদি বাস্তব সংখ্যার উপাদান হয়, ঠিক আছে? দেখো আমি একটু নতুন জিনিস শিখে তোমাদের, এই সিম্বলটা মানে জানো? জানো এটা দ্বারা কি বোঝায়? আচ্ছা, বইতে বাংলা লেখা আছে, এটা মানে হলো এটা দ্বারা বোঝানো হয় ফর এভরি।
বাংলা আমরা বলি প্রত্যেক, ফর এভরি বা প্রত্যেক, প্রত্যেক এ বিলংস টু আর, অর্থাৎ প্রত্যেকটা এর জন্য, প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য, প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য এটাকে বলা হয় দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট, বাংলা শব্দ হচ্ছে বিদ্যমান, বিদ্যমান। প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য একটা শূন্য বিদ্যমান। For every a belongs to R, there is a there exists 0 belongs to R, such that যেন a plus 0 equal to 0 plus a equal to, কথাটা খুব সহজ। অর্থাৎ প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য যোগের ক্ষেত্রে একটা 0 বিদ্যমান আছে, এই 0টা ওই বাস্তব সংখ্যার সাথে যোগ করলে ওই বাস্তব সংখ্যাটা পাওয়া যায়। যে কোনো বাস্তব সংখ্যার জন্যই একটা 0 বিদ্যমান আছে, বা যে কোনো বাস্তব সংখ্যার জন্য একটা 0 পাওয়া যাবে, এই 0টা ওই বাস্তব সংখ্যার সাথে যোগ করলে ওই বাস্তব সংখ্যাটাই পাওয়া যাবে। সেই 0টাকে বলা হবে হলো অভেদক। এই 0টা হচ্ছে অভেদক। কার অভেদক? এখানে 0 হচ্ছে যোগের ক্ষেত্রে অভেদক। কোন একটা ভেক্টরের সাথে যদি একটা 0 ভেক্টরকে যোগ করা হয় তাহলে কি হবে বলতো? এ ভেক্টরের সাথে যদি আমি 0 ভেক্টর যোগ করি তাহলে কত হবে? এ ভেক্টরই হবে। আর 0 ভেক্টরের সাথে যদি আমি এ ভেক্টর যোগ করি তাহলে কি হবে? এ ভেক্টরই হবে। তাহলে এই একটা বাস্তব সংখ্যার সাথে একটা 0 কে যোগ করলে ওই বাস্তব সংখ্যায় পাওয়া যাবে, সেই 0টাকে বলা হবে অভেদক বা আইডেন্টিটি। যেটাকে আমরা বলছি হলো 0 হচ্ছে আইডেন্টিটি, যোগের ক্ষেত্রে হচ্ছে 0, যোগের ক্ষেত্রে হচ্ছে কি 0। যেমন 0 plus 2 equal to 2 plus 0 equal to 2। এখানে দেখো এই অভেদকটা কিন্তু দুই ভাবে যোগ হয়েছে, একবার বামে যোগ হয়েছে, একবার ডানে যোগ হয়েছে। যে বামে যে যোগ হয়েছে এই বামেরটাকে যখন ডানে, এটা আসলে এইভাবে লেখা উচিত, এই 0 plus a equal to a plus 0 মানে 0, এই বামেরটাকে বলা হয় বাম অভেদক। আর ডানে যোগ হলে আমরা এটাকে বলি ডান অভেদক। লেফট আইডেন্টিটি, রাইট আইডেন্টিটি, এই যে রাইট আইডেন্টিটি, লেফট আইডেন্টিটি। ভেক্টর হলে ভেক্টর, বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যা। মনে রাখবে কথাটা? তাহলে আমি যদি বলি, এখন জিজ্ঞেস করি যে মনে করো 5 একটা বাস্তব সংখ্যা, তাহলে 5 এর যোগের ক্ষেত্রে অভেদক কত? 0। -5 এর অভেদক কত? 0ই হবে। সমস্ত বাস্তব সংখ্যার ক্ষেত্রেই যোগের ক্ষেত্রে অভেদক হচ্ছে 0। এবার আসো গুণ। গুণের ক্ষেত্রে আমরা বলছি for every a belongs to R, there exists 1 belongs to R, যেন 1 into a equal to a into 1 equal to a। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। এখানে এই 1টাকে বলা হচ্ছে হলো কি বলে এটাকে? অভেদক। গুণের অভেদক। এটা হচ্ছে গুণের অভেদক। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে অভেদক হচ্ছে মান। যেমন তুমি মনে করো a
এই যদি একটা ভেক্টর হয়, এই ভেক্টরটাকে যদি তুমি একক ভেক্টর দিয়ে গুণ করো তাহলে কি হবে? এ পাওয়া যাবে। এ ভেক্টরকে তুমি যদি একক ভেক্টর দিয়ে গুণ করো তাহলে ওই ভেক্টর পাওয়া যাবে না। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্স হয়, এটাকে যদি তুমি আই দিয়ে গুণ করো তাহলে কত হবে? এ এ আই অথবা আই এ ইকুয়াল টু এ। তাহলে আইটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, মনে আছে তোমাদের? 2 বাই 2 ম্যাট্রিক্স হবে, দুইটার সাথে দুইটা কলাম, তিনটার সাথে তিনটা কলাম। তাহলে এই আইটাকে বলা হচ্ছে অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আর বাস্তব সংখ্যার ক্ষেত্রে 1 হচ্ছে অবেদক, গুণের ক্ষেত্রে অবেদক হচ্ছে 1। যেমন আমি যদি বলি 1 * 3 = 3 * 1 = 3, তাহলে এখানে অবেদক হচ্ছে 1। এই বাম পাশে যেটা থাকে, এই বামেরটাকে বলা হয় বাম অবেদক, আর ডানেরটাকে বলা হবে ডান অবেদক। ঠিক আগের মতো, এটা হলো গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে বাম অবেদক, আর এটা হচ্ছে ডান অবেদক। তুমি যখন লিনিয়ার অ্যালজেব্রা করতে যাবে, ভেক্টর স্পেস করতে যাবে, তখন এগুলো তোমার খুব কাজে দিবে। তাহলে বলো তো 5 এর ক্ষেত্রে অবেদক গুণের অবেদক কত হবে? -5 এর ক্ষেত্রে 1 ই হবে। ওই সংখ্যাটা পাওয়া যাবে, একমাত্র 1 কে দিয়ে কোন সংখ্যাকে গুণ করলেই ওই সংখ্যা পাওয়া যাবে, সেটা হচ্ছে 1 টা হচ্ছে অবেদক, আর যোগের ক্ষেত্রে হচ্ছে 0। আচ্ছা, এরপরে আসো আরেকটা গুরুত্বপূর্ণ ধর্ম, যেটাকে আমরা বলে থাকি হলো বিপরীত অঙ্কের অস্তিত্ব। বিপরীত অঙ্কের অস্তিত্ব, বিপরীত অঙ্কের অস্তিত্ব, যেটা আমরা বলি এক্সিস্টেন্স অফ ইনভার্স, এক্সিস্টেন্স অফ ইনভার্স। ঠিক আগে যেভাবে লিখেছিলাম আমরা সেটাই বলতে পারি, প্রত্যেক a belongs to r এর জন্য এমন একটি -a বিদ্যমান থাকবে যেন যেন -a + a = a plus -a = 0। এখানে এই মাইনাস এটাকে আমরা বলছি হলো যোগাত্মক বিপরীত। -a হলো যোগাত্মক, আর যোগের ক্ষেত্রে বিপরীত, যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত। অ্যাডিটিভ ইনভার্স, ইংলিশে আমরা এটাকে বলি অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স। যেমন আমি যদি উদাহরণ দেই, মনে করো -3 + 3, 3 - 3 কি ইকুয়াল টু 0 না? তাহলে এখানে এই মাইনাস এটা হচ্ছে লেফট ইনভার্স, আর এই দিকে হচ্ছে রাইট ইনভার্স। বামে যদি যোগ হয় তাহলে লেফট ইনভার্স বা বাম বাম বিপরীত, হ্যাঁ বাম বিপরীত, আর ডান বিপরীত, লেফট ইনভার্স রাইট ইনভার্স। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে হলো প্রত্যেকটা বাস্তব সংখ্যারই একটা যোগাত্মক বিপরীত আছে। যেই যোগাত্মক বিপরীতটাকে ওই বাস্তব সংখ্যার সাথে যোগ করলে অবেদক পাওয়া যাবে। যোগের ক্ষেত্রে অবেদক কত? 0। প্রত্যেকটা বাস্তব সংখ্যারই একটা যোগাত্মক বিপরীত আছে, যেই যোগাত্মক বিপরীতটা ওই বাস্তব সংখ্যার সাথে যোগ করলে অবেদক পাওয়া যাবে। যোগের ক্ষেত্রে অবেদক কত ছিল? 0, তার মানে 0 পাওয়া যাবে। কথাটা বোঝাতে পারলাম?
আচ্ছা বলো তো, তাহলে যদি আমি বলি 4, 4 এর যোগাত্মক বিপরীত কত হবে? -4। আর যদি বলি -4 এর যোগাত্মক বিপরীত কত হবে? 4। কেন? কারণ -4 এর যোগাত্মক বিপরীত হবে, -4 এর যোগাত্মক বিপরীত -4, তার মানে 4। কথা বুঝতে পারছো? -4 এর যোগাত্মক বিপরীত হলো মাইনাস ইনটু -4, তার মানে 4। ঠিক আছে তো? আচ্ছা, এখন তুমি যদি তাহলে গুণের ক্ষেত্রে আসো, তাহলে গুণের ক্ষেত্রে একই অবস্থা, যে প্রত্যেকটা a belongs to r এর জন্য, or every a belongs to r, there exists a to the power -1 belongs to r, then a to the power -1 into a into a to the power -1 equal to 1। অর্থাৎ প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্যই, প্রত্যেকটা বাস্তব সংখ্যা a এর জন্য একটা a ইনভার্স পাওয়া যাবে, অথবা a টু দি পাওয়ার -1 পাওয়া যাবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে a ইনভার্স হচ্ছে গুণাত্মক বিপরীত, বামে থাকলে বাম গুণাত্মক বিপরীত, ডান গুণাত্মক বিপরীত। যেমন আমি যদি বলি, মনে করো 5 একটা বাস্তব সংখ্যা, তাহলে 5 এর সাথে যদি তুমি 5 টু দি পাওয়ার -1 গুণ করো, অথবা 5 টু দি পাওয়ার -1 সাথে 5 গুণ করো, তাহলে কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। তাহলে 5 টু দি পাওয়ার -1 অথবা 1 5, এটা হচ্ছে ইনভার্স। কার ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে ইনভার্স। এবং তখন কি পাওয়া যাবে? গুণের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে 1, গুণের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে 1 পাওয়া যাবে। যেমন আমি যদি বলি a একটা ম্যাট্রিক্স যদি হয়, তাহলে এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি এই ইনভার্স কে গুণ করি, তাহলে কি পাওয়া যাবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে i, a ইনভার্স ইকুয়ালস টু i। হ্যাঁ, অথবা a ইনভার্স যে কথা, a ইনভার্স a ইকুয়াল টু i। আবার যোগের ক্ষেত্রে হলে a প্লাস i কিন্তু i, a এখানে i যাবে, a প্লাস i কিন্তু a, অথবা i প্লাস a কিন্তু a। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা ম্যাট্রিক্স, তাই না? কোন ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স যোগ করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটা। আমরা আচ্ছা, এটা গেল বীজগণিত ধর্ম। আর কিছু, আরো কিছু একটু 2 মিনিটে শেষ করে দেব, তারপরে আমরা পরবর্তী ক্লাসে যাব। তো অসমতা, কিছু ধর্ম আছে অসমতা। আচ্ছা, তোমরা অসমতার নাম শুনেছো না? অসমতা, যেমন আমি যদি বলি 2 এবং 3 এর মধ্যে সম্পর্ক, 2 এর থেকে 3 বড়, 2 is less than 3, 2 is less than 3, or 3 is greater than 2, এটা হচ্ছে greater than। হ্যাঁ, আর আমি যদি বলি 2 এর সাথে 2 এর কি সম্পর্ক? 2। আচ্ছা, তাহলে অসমতা হচ্ছে হলো আমরা a এবং b যদি দুইটা বাস্তব সংখ্যা হয়, তাহলে কি হতে পারে? দুইটা বাস্তব সংখ্যার মধ্যে কি ধরনের সম্পর্ক হতে পারে? দুইটা বাস্তব সংখ্যার মধ্যে 3 ধরনের সম্পর্ক হতে পারে। একটা সম্পর্ক হতে পারে a b এর থেকে ছোট, আরেকটা সম্পর্ক হতে পারে a b এর থেকে বড়, আরেকটা সম্পর্ক হতে পারে a b এর সমান। নাকি এর বাইরে কিছু হবে? দুইটা বাস্তব সংখ্যার মধ্যে যদি আমি সম্পর্ক বিবেচনা করতে চাই, তুমি এভাবে দেখো, তুমি তোমার বন্ধুর সাথে তুমি
বললো যে আমি তোমার সাথে তোমার বয়সের তুলনা করতে চাই, তাহলে তুমি কি করবে? সে হয় তোমার সমান হবে, না হয় তোমার ছোট হবে, অথবা তুমি তার বড় হবে। এই তো a greater than b আর a less than b অথবা a equal to b। এখন অসমতার ক্ষেত্রে যেটা বলেছে সেটা হলো, তোমাদের বইতে আছে, আমি একটু just আলোচনা করে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে, এক নম্বরে বলেছে a এবং b যদি দুটি বাস্তব সংখ্যা হয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক হবে a greater than b অথবা a less than b অথবা a equal to b। ঠিক আছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, আমরা এরকম বলতে পারি a যদি b এর থেকে বড় হয় আর b যদি c এর থেকে বড় হয়, তাহলে আমি বলতে পারবো a greater than c। a b এর থেকে বড়, b c এর থেকে বড়, তার মানে কি a c এর থেকে বড়। তাহলে এইভাবে চিন্তা করো, মনে করো 5 is greater than 6 আর 6 is greater than 3। সরি, ভুল লিখলাম। এখানে লিখো 6 is greater than 5 আর 5 is greater than 3। ঠিক আছে না? 6 5 এর থেকে বড়, 5 3 এর থেকে বড়, তাহলে আমি কি বলতে পারি? 6 greater than 3 বলতে পারি না? এই এই কনসেপশনটা আমাদেরকে মাথার মধ্যে নিতে হবে। অসমতার এই কনসেপশনটা আমাদেরকে মাথার মধ্যে নিতে হবে। এরপরে আরেকটা সম্পর্কের কথা বলা আছে, যেটা হচ্ছে হলো a যদি b এর থেকে বড় হয় তাহলে a প্লাস c গ্রেটার দেন b প্লাস। a যদি b এর থেকে বড় হয় তাহলে a প্লাস c গ্রেটার দেন b প্লাস। এটা খুব সহজ জিনিস। 3 যদি 2 এর থেকে বড় হয় তাহলে আমি যদি 3 এর সাথে 5 যোগ করি, 2 এর সাথে 5 যোগ করি, একই কথা থাকবে নাকি? এরপরে আরেকটা বলা হয়েছে হলো, a যদি b এর থেকে বড় হয় আর c যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা বলতে পারবো ac গ্রেটার দেন bc। a যদি b এর থেকে বড় হয় ac গ্রেটার দেন bc, কিন্তু a যদি b এর থেকে বড় হয়, c যদি 0 থেকে ছোট হয়, তাহলে ac লেস দেন bc। ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন পাল্টে যাবে। মনে করো 3 গ্রেটার দেন 8 গ্রেটার দেন 3, আমি যদি এটাকে -2 দিয়ে গুণ করি তাহলে কি চিহ্নটা আমার ঠিক থাকবে? দেখো তো, -16 -6 কোনটা বড়? এই চিহ্ন পাল্টে যাবে। তার মানে কোন অসমতাকে যদি ঋণাত্মক চিহ্ন দিয়ে গুণ করা হয় তাহলে সেই অসমতার চিহ্ন পাল্টে যাবে। ঠিক একইভাবে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা হয় তাহলেও চিহ্ন পাল্টে যাবে। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবা, এখানে দেখাচ্ছি a greater than b হলে 1/a less than 1/b। মনে করো 5 greater than 7, তাহলে 1/5 আর 1/7 কোনটা বড় হবে? একটু ভুল লিখে 7 greater than 5, তাহলে এখন বলো এখন কোনটা বড় হবে? চিহ্ন পাল্টে যাবে। তার মানে a greater than b হলে 1/a less than 1/b। আমরা আজকে এখানে রাখবো। তোমাদের জন্য একটা ছোট্ট কাজ দিচ্ছি, সেটা হচ্ছে হলো তোমরা 9 এ পড়েছো √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করা, পড়েছো না? রবিউল, √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা।
এগুলো একটু দেখে নিবা। আমরা আগামী ক্লাসে পরম মান নিয়ে কথা বলবো, আর আর কথা বলবো হলো ঊর্ধ্বসীমা নিম্নসীমা, তারপরে সুপ্রিমা মিনিমাম, তারপরে পরম মান, তারপরে আমরা এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে যাব। ঠিক আছে? জি স্যার। তা আমরা তো মনে হয় মঙ্গলবার ঈদ কবে কোনো ক্লাস করবে? মঙ্গলবার দিন, ঈদের আগের দিন করবে? করবে না? থাক, ছুটি থাক, ঈদের আগের দিন পড়ার দরকার নেই। মঙ্গলবার ছুটি থাক, বুধবারে ঈদ, বৃহস্পতি শুক্রবারে আমরা মনে হয় করতে পারি, সেটা আমি জানাবো তোমাদেরকে। ঠিক আছে? টাইম থাকলো, শুক্রবারে আমাদের টাইম থাকলো, যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমরা কিছুক্ষণ করলাম। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম।